কথাগুলো বলে মিনিটখানেক শব্দ করে হাসলো মনিরা। উঠে দাঁড়ালো, কোমরটা সামান্য বেঁকিয়ে ব্যায়ামের মতো করে বুঝালো। বসে থাকতে থাকতে কোমরটা ধরে গেছে তার, চাপাতি এখনো হাতে। হাঁটতে হাঁটতে বলল মনিরা, আমার দ্বিতীয় এক্সপিরিয়েন্সের কথা বলি এবার তোমায়। কেটে গেল অনেকটা দিন, বুঝতে পারছিলাম আমার সংসারে তৃতীয় ব্যক্তি ঢুকতে যাচ্ছে। সহ্য করি কি করে বলো তুমি? 10 বছরের সংসার কিনা, কি না করেছি। মুখ বুজে সহ্য করেছি সকল অত্যাচার। এরপরেও যদি সতীন নিয়ে সংসার করতে হয়, বুঝো তো মনের উপর কি চাপটাই না পড়ে। রাত বেশি হয়নি, স্বামী যাচ্ছিল সতীনের মুখে তালা দিতে, তুলে নিলাম অজ্ঞান করে। সেই নির্জন এলাকায় নিয়ে গেলাম। ওখানের মতো শান্তি আর যে কোথাও নেই, তাই সেখানেই নিয়ে গেলাম। কেন জানি মুখোশটা পরতে ইচ্ছে করেনি, তবুও পরতে হলো। কথা বলে তো চিনতেই পারবে এমনিতেই। জ্ঞান ফেরালাম, কণ্ঠটা ধরে ফেললো। ফট করে নাম বলতে যাচ্ছিল, মুখে কষ্টি মেরে দিলাম। রক্ত আমাকে এমনভাবে টানছিল যে তবুও শান্ত থেকে একের পর এক আঘাত করছিলাম। দেখলাম অজ্ঞান হয়ে যাবে, রিস্ক নিলাম না। জ্ঞান থাকতে থাকতেই এক কোপে মাথাটা আলাদা করে ফেললাম। কোন স্বামীর এমন ভাগ্য হয় বলো তো তুমি? স্ত্রীর হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করার। এই হিসেবে কিন্তু আমার স্বামী বড্ড ভাগ্যবান। যাক, পরের কথায় আসি তাহলে। শরীরে পাটগুলো কুচি কুচি করলাম, এক প্যাকেট নিজের সাথে করে নিয়ে এলাম। বাকি অংশগুলো লোক দিয়ে বিক্রি করে দিলাম। সুস্বাদু মাংস খাক, কত হিসেবে আমি দেখেছো। এতে কিছু টাকাও আয় হলো। বাড়ি ফেরার আগে জ্যাকেটটাও পুড়িয়ে ফেললাম, কোনো চিহ্নই রাখিনি। বাড়ি ফিরলাম চুপি চুপি। আতিকুর পেছনের দিকে বাইরে যাওয়ার জায়গা করেছিল। রাতের আঁধারে মেয়ে মানুষ ধরতে ওখান দিয়েই যেত। সকাল হলে বরাবরের মতো আসতো। মাংস রান্না করলাম, বাপ ছেলে চেটেপুটে খেলো। জানতেই পারলো না ছেলে ভাইয়ের মাংস খাচ্ছে। আহা, কি তৃপ্তির ঢেকুর তুললো দুজনে। এখন সময়টা এলো তখন, যখন পার্সেলটা এলো। মাথাটা সুন্দর করে পার্সেল পাঠিয়েছিলাম, এমন ভয় পাওয়ার নাটক করলাম কেউ ধরতেই পারলো না। কেউ তার নিজের স্বামীকে মারতে পারে, যেখানে ভালোবাসায় ভরপুর ছিল সংসার। কথা হলো সেই রাতের পর আরাবকে একা পাচ্ছিলামই না। আতিকুর মরে গিয়ে অনেক সুবিধা করলো, মেয়ের ক্ষতি হবে ভেবে ফাঁসি দিলাম আরাবকে। মেয়ে ভীষণ কাঁদছিল বাবার জন্য। আগ থেকে জোগাড় করে রাখা বাবার কীর্তিগুলো দেখালাম, তাতেই শান্ত হয়ে গেল মেয়ে। দেখো, এখন পর্যন্তই শান্ত আছে। আব্বু পেয়েছে, শান্ত হবে না? এখন আমি কি করে পারি মেয়ের আনন্দটা মাটি করতে? আমার একটা দায়িত্ব আছে না? আমি আবার দায়িত্ব পালনে সচেষ্ট থাকি সর্বদা। কথাগুলো বলে আর হাসলো না মনিরা, থম মেরে বসে রইল। নাদিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মনিরার দিকে। নাদিয়া মনে মনে বলল, মেয়েটাকে দেখে এমন কখনোই মনে হয় না। শান্তশিষ্ট চেহারার পেছনে এত বড় সাইকো লুকিয়ে আছে। তবে নাদিয়া মনিরাকে খুব একটা দোষ দিতে পারছে না। সে থাকলে হয়তো এমন কাজ করতো অনেক আগেই। চরিত্রহীনদের সাথে সংসার করা যায় না। তার মাঝে কি করে করছে? নাদিয়ার ভাবনার মাঝে মনিরা আবার বলল, চুপ করে আছো কেন নাদিয়া? বললাম গল্প করব, তুমি তো শুধু শুনছো। কিছু তো বলো। আহিতকে চাই তাই না, নাকি জীবন? নাদিয়া তখন বলে উঠল, যদি বলি আহিত। মনিরা হয়তো নাদিয়ার এমন ভাবাবেশ উত্তর আশাই করেনি। চমকিত দৃষ্টিতে তাকালো মনিরা। একটু আগেই যে মেয়ে ভয় পাচ্ছিল, সে এখন হাসছে কিভাবে? নাদিয়া হেসে বলল, তোমার রক্ত হঠাৎ করে গরম হয়ে গিয়েছিল। তবে তুমি হয়তো জানো না, মাহমুদ বংশের রক্ত জন্ম থেকেই গরম। মাহমুদ বংশের সাথে শুধু নির্দয় পাষাণ জুলুমকারী যায়। খুন মারামারি কেটে নেওয়ায় আমাদের রক্তে মিশে গেছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আমাকে দেখাতে এসো না প্লিজ। নাদিয়া মাহমুদ অনল মাহমুদ, আছাড়া আদিল মাহমুদের মতোই হারামি। ওই যে বললাম রক্ত। কথাগুলো বলেই নাদিয়া জিন্সের পকেট থেকে একটা সিগারেট বের করে আবার ধরালো। নিকোটিনের ধোঁয়ায় তাকে মুহূর্তেই কষ্টটাকে আড়াল করতে সাহায্য করছে। মনিরা অবাক হয়ে তাকিয়ে আছে নাদিয়ার দিকে। বিস্ময়ে তার মুখ কিঞ্চিত হাঁ হয়ে গেছে। নাদিয়া হেসে তার হাত বাড়িয়ে চাপাতিটা হাত দিয়ে টেনে নিল। হঠাৎ টেনে নেওয়ায় মনিরা কিছুটা কেটে যায়। তখন শব্দ করে হেসে ওঠে নাদিয়া। উঠে দাঁড়িয়ে এক পা এগোবে, তার আগেই দরজার শব্দ হতেই থেমে যায়। জোরে ধাক্কায় কেউ দরজা খুলছে। একসাথে 3-4টে পা ঘরে ঢুকতেই থমকে গেল নাদিয়া। এক পলক সামনে তাকালো রক্তিম চোখের দিকে, আরেকবার তাকালো নিজের হাতের দিকে, যেখানে চাপাতি ধরে রেখেছে। হাতটা কাঁপছে তার। এত বড় ভুল করার দায়ে নিজেকে দোষারোপ করতে লাগলো। আহিসকে দেখে মনিরা নাদিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। নিমিষেই নাদিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়লো আহিসের বুকে।
ফ্যাচপ্যাচে কেঁদে বলে উঠল। মনিরা কান্না করতে করতে বলে ওঠে, আহিত বাঁচান আমাকে, ও মেরে ফেললো আমাকে, এখান থেকে চলুন প্লিজ, ও আপনাকেও মেরে ফেলবে, পাগল হয়ে গেছে নাদিয়া, কী সব বলছিল, আমার দম বন্ধ হয়ে আসছে আহিত, আমি মারা যাব, প্লিজ চলুন এখান থেকে। আহিত আগলে নিল মনিরাকে। মেয়েটা ভয় পেয়েছে। শান্ত করার জন্য আহিত মনিরাকে বলে উঠল, শান্ত হও, কিছুই হবে না, আমি আছি, শান্ত হও মনিরা। মনিরা শুনে বুঝে শান্ত হলো না, বরং আহিতকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আহিতের ভীষণ অস্বস্তি হচ্ছিল, রাগটা যেন বেড়ে গেল। ধমকে বলে উঠল আহিত, এই মেয়ে, শান্ত হও বলছি, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবে না একদম, বলে দিলাম। আকস্মিক ধমকে শান্ত হলো মনিরা, তবুও ছাড়ল না আহিতকে। বুকে মুখ লুকিয়ে নাদিয়ার দিকে চোরা চোখে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে ঢলে পড়ল আহিতের ওপর। চমকে গেল আহিত, দু চারবার মৃদু থাপড় দিল গালে। বুঝলো জ্ঞান হারিয়েছে মনিরা। নাদিয়ার দিকে রক্তলাল চোখে তাকিয়ে বলে উঠল আহিত, আমি ভেবেছিলাম মাহমুদ বংশের রক্ত হলেও তুমি কিছুটা আলাদা, বন্ধুদের স্থান দিয়েছিলাম তাই, তবে আমি ভুল ছিলাম। মাহমুদ বংশের রক্তে এতটাই দুর্গন্ধ, কেউ সেই দুর্গন্ধটা লুকিয়েই রাখতে পারে না। আমি তোমাকে কখনো ক্ষমা করব না নাদিয়া। অবশিষ্ট সম্পর্কটাও এখানেই শেষ করলাম। কোনো এককালে উপকার করেছিলে বলে আজ ছেড়ে দিলাম। আমার মতে তোমার প্রতি ঘৃণা ছাড়া আর কিছুই রইল না। এর জন্য দায়ী তুমি নিজেই। কথাটা বলেই আহিত কোলে তুলে নিল মনিরাকে। আর চলে যেতে থাকলো। আহিতের আড়ালে মনিরা নাদিয়াকে বুড়ো আঙুল দেখাতেই ধপ করে বসে পড়ল নাদিয়া। হাতের চাপাতিটা কোথায় গিয়ে পড়ল টের পেল না। তার কানে শুধু আহিতের কথাগুলোই ঘুরছে। সে তো শুধু ভয় দেখাতেই চেয়েছিল। প্রথমে তো পায়েও ধরেছিল, ভিক্ষাও চেয়েছে। তার হাহাকারগুলো কারো কানে বাজেনি। তখন চিৎকার করে কেঁদে উঠল নাদিয়া। কান্নার শব্দগুলো রুমের এক কোণা থেকে আরেক কোণা প্রতিধ্বনিত হয়ে তার কাছেই ফিরে আসছিল। কাঁদতে কাঁদতে একটা সময় সে শুয়েই পড়ল। কতটা সময় যে পার হয়ে গেল টেরই পেল না। এই ব্যথা যে ছাড়ার নয়, অস্পষ্ট সুরে বিড়বিড় করতে লাগলো নাদিয়া। ঘুম থেকে উঠে ছেলেকে পাশে বসে থাকতে দেখে মিষ্টি করে হাসল কামিনী বেগম। রাত এখন কটা বাজে তার জানা নেই, হয়তো এখন 2 কি 3টে বাজে। আফিফের দৃষ্টি তখন বইয়ের উপর। কামিনী বেগম হাত বাড়িয়ে ছেলের মাথায় হাত রাখলেন। আফিফ হাতে বইটা ভাঁজ করে রেখে মায়ের দিকে তাকালো। মায়ের দিকে তাকিয়ে মুচকি করে হেসে বলল, ঘুম হয়েছে আম্মা, চলো খাবে চলো। কামিনী বেগম মাথা নেড়ে সায় দিলেন। যদিও তার খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ছেলে যে খায়নি, তার কিছু হলে যে তার বাবা ছেলে না খেয়ে একসাথে বসে থাকতো। এখন তো বাবা নেই, তাই ছেলে নিজ ভূমিকাতেই রয়েছে। এমন সৌভাগ্য কজন মায়ের হয়। মাকে চেয়ারে বসিয়ে দিয়ে খাবার গরম করে নিল আফিফ। এক পলক জিয়াউলের ঘরের দিকে তাকালো, তারপর নিম্নস্বরে বলে উঠল জিয়াউলকে, জিয়াউল, খিদে পেলে খেয়ে নিতে হয়, এসো খাবার ঠান্ডা হয়ে যাবে। 1 মিনিট পর মৃদু শব্দে দরজা খুলে গেল। ঘুম ঘুম চোখে জিয়াউল চেয়ারে বসতেই আফিফ মুচকি হাসলো। আর এক মুহূর্ত দেরি না করে খাবার বেড়ে রাখা প্লেটটা সামনে নিয়ে খাওয়া শুরু করলো জিয়াউল। খিদেটা যে বেশ জোর পেয়েছে জিয়াউলের। আফিফ সেদিকে না তাকিয়ে মাকে খাওয়াতে লাগলো, নিজেও খেয়ে নিল কিছুক্ষণ পর। দরজার আড়ালে দাঁড়িয়েছিল অনান। খাওয়ার পর থেকেই মনটা বড্ড খচখচ করছিল তার। জিয়াউলের ভালোবেসে অপেক্ষা করার প্রতিদান দেখার জন্য বসেছিল। ভালোবাসা বিনিময় দুঃখ যেন তার মনে বসে গিয়েছিল। তবে হুট করেই আফিফের 3টি বাক্য তার ভুল ধারণাকে সম্পূর্ণ ফিকে করে দিল। ভালোবাসা দিলে যে ভালোবাসা পাওয়া যায়, আজ যেন নতুন করে আবিষ্কার করলো সে। জিয়াউলের মুখশ্রীতে যে উজ্জ্বল দেখা গিয়েছে, তা যে আফিফের খেয়াল রাখার জন্য, এটা ঢের বুঝতে পেরেছে অনান। অনানের ভেতরটা কেমন ফাঁকা লাগছে, শৈশবের স্মৃতি তাজা হয়ে কেমন বুকের ক্ষত বাড়াচ্ছে। ঘোরের মধ্যেই দরজার আড়াল থেকে বের হলো অনান। ততক্ষণে কামিনী বেগম শুয়ে পড়েছে। আফিফ জিয়াউল কিছু একটা নিয়ে কথা বলছিল দুজনে। অনানকে দেখা মাত্রই থেমে যায় দুজনে। আকস্মিক কথা থেমে যাওয়ায় কিছুটা বিচলিত হয় অনান, তবে বুঝতে দেয় না তাদের। অনান দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমাদের উচিত ছিল এখন ওদের উপর হামলা করা, অথচ বসে বসে আমরা গিলছি। কথাটা বলে আর চোখে জিয়াউলের দিকে তাকালো অনান। সূক্ষ্ম খোঁচাটা ধরতে পেরে অপমানে থমথমে হয়ে এলো জিয়াউলের মুখশ্রী। খেপে গিয়ে বলে উঠল, সময় উপযোগী যা দরকার সেটাই করছি। গিলার সময় গিলছি, কাজের সময় কাজ করছি। অন্যদের মতো তো আর নয় যে প্রথমেই পেট পুজো করে নিয়েছি। খেপে গিয়ে অনান বলে উঠল, এই মুখ সামলে কথা বলুন, খিদে পেলে খাবো না? জিয়াউল তখন বলে ওঠে, খিদে পেলে খাবে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার মুখটা বন্ধ করুন, এখানে প্রয়োজনীয় কথা হচ্ছিল। রাগে ফুসফুস করতে থাকে অনান। এভাবে তর্কে হেরে যাওয়া মানতে পারছে না। কিছু একটা বলবে,
তার আগেই আফিফ গম্ভীর মুখে দুজনের দিকে তাকায়। শান্ত হয়ে যায় দুজনেই। এই ছেলেটার দৃষ্টিতে কি যে এমন আছে, কেমন বুক কেঁপে ওঠে। অপ্রসন্ন কণ্ঠে আফিফ বলে উঠল, দুজন বাচ্চা নয়, আচরণে পরিবর্তন নিয়ে এসো। যাই হোক, কাজের কথায় আসি এবার। জবাব দেয় না কেউ। পরবর্তী কথা শোনার জন্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে দুজনেই। আফিফ ভূমিকাহীন অনানকে উদ্দেশ্য করে বলে ওঠে,